ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখনই শুরু করব। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মারহাবান বিকুম জামিআন ফি দাওরাতি খাত্তি রুকআহ ওয়াল মুহাদাথা আল আরাবিয়া তাহতা ইশরাফ একাডেমিয়াতি মাউরিদ। মাউরিদ একাডেমির আয়োজিত বেসিক অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তে রুকা এবং অ্যারাবিক স্পোকেন কোর্সে সকলকে স্বাগতম। এই কোর্সের মধ্যে আমাদের দুইটি অংশ থাকবে। প্রথম অংশ খত্তরুকা, অর্থাৎ অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তরুকা। আমরা একেবারেই বেসিক থেকে শুরু করব, অর্থাৎ আমরা বেসিক থেকে অধ্যয়ন করব। আমাদের দ্বিতীয় একটি অংশ থাকবে আল মুহাদাসা আল আরবিয়া, অর্থাৎ বেসিক অ্যারাবিক স্পোকেন। যারা দৈনন্দিন ব্যবহৃত অ্যারাবিক স্পোকেন শিখতে চান এবং যারা শুরু থেকে খত্তেরুকা আয়ত্ত করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি ইনশাআল্লাহ। প্রথমে আমরা কোর্স পরিচিতি জেনে নিব। এই কোর্সটি মাউরিদ একাডেমির সৌজন্যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে। উদ্দেশ্য অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তেরুকা এবং অ্যারাবিক স্পোকেন সম্পর্কে বেসিক ধারণা প্রদান। অর্থাৎ আমাদের এই কোর্সটি ইন্টারমিডিয়েট লেভেল এটাও নয় এবং অ্যাডভান্স লেভেলও নয়, বরং এই কোর্সটি হচ্ছে একেবারে বেসিক বেসিক ধারণা দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে এই কোর্সটি। কোর্সটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, সহজবোধ্য, 10টি সরাসরি লাইভ ক্লাস, অর্থাৎ আমরা 10টি সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে এই কোর্সটি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা সহজে প্রথমে মাউরিদ একাডেমির সংক্ষিপ্ত কিছু পরিচয় জেনে নিব। মাউরিদ একাডেমি আন্তর্জাতিক মানের 100টি ডিপ্লোমা প্রোগ্রামের পরিকল্পনা, অর্থাৎ আমাদের মাউরিদ একাডেমির বিস্তৃত বিশাল একটি পরিকল্পনা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক মানের 100টি ডিপ্লোমা কোর্স এই একাডেমিতে ডিজাইন করব এবং 100টি কোর্স পরিচালনা করবে ইনশাআল্লাহ। মিশর, বাংলাদেশ ও আরব বিশ্বে প্রশিক্ষণমূলক অবদান, অর্থাৎ আমাদের মাউরিদ একাডেমি শুধু বাংলাদেশ অথবা শুধু কোনো দেশের সাথে সম্পৃক্ত নয়, বরং এটি একটি আন্তর্জাতিক মানের একাডেমি, যেখানে বাংলাদেশ সহ আরব আরব বিশ্বে এবং যারা বাংলা, আরবি যাদের মূল ভাষা, তাদের জন্য এই একাডেমির তাদেরকে নিয়ে কাজ করা একাডেমির লক্ষ্য। আরবি ভাষা, ইসলামিক স্টাডিজ, ক্যালিগ্রাফি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম। মাউরিদ একাডেমি থেকে আমরা প্রথমত আরবি ভাষা নিয়ে কাজ করি, যেমন অ্যারাবিক স্পোকেন, তারপর সম্পূর্ণ অল স্কেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, সাথে ক্যালিগ্রাফি কোর্স। আমাদের সর্বপ্রথম যে কোর্স আসছে ডিপ্লোমা ইন অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা, এবং আমাদের এই বেসিক ফ্রি কোর্স যা চলমান আছে, এবং প্রযুক্তি নির্ভর অনেক কোর্স আমাদের একাডেমি থেকে পরিচালিত হবে ইনশাআল্লাহ। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে আমি আছি মোহাম্মদ কিফায়েতুল্লাহ আপনাদের সাথে। এই কোর্স যাদের জন্য উপযোগী, এই কোর্সটি কাদের জন্য? মূলত যারা মাউরিদ একাডেমির পূর্ণাঙ্গ ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান,
অর্থাৎ আমাদের যেই 1 মাস পরেই, আপনারা জানেন অনেকেই, যে 1 মাস পরেই 3 আগস্ট থেকে আমাদের খতেরুকার উপর একটি ডিপ্লোমা কোর্স শুরু হবে, যে কোর্সটি মিশরীয় একজন ক্যালিগ্রাফার, যিনি আজহারের খতেরুকা প্রশিক্ষক, দীর্ঘ 6 বছর যাবৎ যিনি আল আজহারের শিক্ষার্থীদেরকে লাগাতারভাবে খতেরুকা প্রশিক্ষণ দিয়ে আসছেন, ডক্টর ইসমাইল আব্দু এই ডিপ্লোমা কোর্সটি পরিচালনা করবেন। তো যারা আমাদের এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি উপযোগী। অর্থাৎ আমরা বেসিক সম্পর্কে ধারণা দিব এবং আমাদের ডিপ্লোমা কোর্সটি একটু অ্যাডভান্স লেভেলের হবে। দ্বিতীয়ত, যারা একদম শুরু থেকে ক্যালিগ্রাফি শিখতে চান, বিশেষ করে খতেরুকা, অর্থাৎ যারা খতেরুকা সম্পর্কে প্রাথমিক বেসিক ধারণা অর্জন করতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি। তৃতীয়ত, যারা ইসলামী ঐতিহ্যবাহী আরবি শিল্পে পারদর্শী হতে চান, অর্থাৎ ক্যালিগ্রাফি জগতে যারা প্রবেশ করতে চান সূচনা হিসাবে, আমাদের এই কোর্সটি উপযোগী। এবং সাথে সাথে যারা বেসিক অ্যারাবিক স্পোকেন, অর্থাৎ বিশেষ করে আমরা এখানে গুরুত্ব দিব, আমাদের এই কোর্সে গুরুত্ব প্রদান করব অ্যারাবিক স্পোকেনের সেই দিকটি, যেই দিকটি বিশেষ করে আমরা সরাসরি ক্লাসের মধ্যে ব্যবহার করে থাকি। অর্থাৎ ক্লাসের মধ্যে পরিচালিত ব্যবহৃত দৈনন্দিন যে সমস্ত বাগধারা আছে, ব্যবহার আছে, সেগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশিক্ষক পরিচিতি আমরা জেনে নেব সংক্ষিপ্তভাবে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি মোহাম্মদ কিফায়েতুল্লাহ, আরবি ভাষা সাহিত্যে ডিপ্লোমা ও তাখাসুস, অর্থাৎ প্রথমত ডিপ্লোমা কোর্স এবং তারপরে হচ্ছে তাখাসুস বিভাগ, ডিপ্লোমা বিভাগ ও তাখাসুস দুইটি বিভাগ আরবি ভাষা সাহিত্যের উপর সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ মার্কাজুল লুগাত আরাবিয়া, বাংলাদেশ থেকে। বিশেষজ্ঞ অ্যারাবিক ক্যালিগ্রাফি খতেরুকা আল আজহার মিশর, অর্থাৎ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মিশরের মধ্যে যতগুলো ক্যালিগ্রাফি সেন্টার রয়েছে, অর্থাৎ ক্যালিগ্রাফি প্রশিক্ষণ দেওয়ার জন্য যত প্রতিষ্ঠান আছে, এর মধ্যে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান হচ্ছে আজহারের রুয়াকুল আজহার বলে। এই প্রতিষ্ঠানটির নাম রুয়াকুল আজহার। এই রুয়াকুল আজহারের তত্ত্বাবধানে 1 বছর ব্যাপী একটি করে খত শেখানো হয়। অর্থাৎ আমরা জানি যে আরবি খত বা আরবি ক্যালিগ্রাফি অনেক প্রকার আছে, অনেকগুলো ধরন আছে। তো প্রত্যেকটির উপর আলাদা আলাদাভাবে 1 বছরের একটি করে কোর্স পরিচালিত হয় এবং এই কোর্সগুলো মিশরের মধ্যে না, এটা আন্তর্জাতিক মানের কোর্স এবং অনেক গ্রহণযোগ্য এবং উচ্চমানের কোর্স। তো আলহামদুলিল্লাহ আমি এই আজহার থেকে খতেরুকার উপর 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আছি এখন অনার্স আল আজহার ইউনিভার্সিটি, অনার্স শেষ করছি, অর্থাৎ চলমান আছে, অধ্যয়ন চলমান আছে অনার্সে আল আজহার ইউনিভার্সিটিতে। এই কোর্সে আমরা যা যা শিখব, আমাদের কোর্সে 2টি অংশ, খতেরুকা, আরেকটি হচ্ছে বেসিক অ্যারাবিক স্পোকেন। খতেরুকার মধ্যে খতেরুকা স্ক্রিপ্টের পরিচিতি ও তাৎপর্য, খতেরুকার ইতিহাস ও বৈশিষ্ট্য, খতেরুকা আয়ত্ত করার সহজ কৌশল, কলম প্রস্তুতি ও কালি ব্যবহারের আদব বা নিয়ম, রুকা বর্ণমালার সঠিক ও শিল্পসম্মত লিখন, শব্দ ও বাক্য গঠনে রুকার ব্যবহার, প্রতিদিনের জন্য প্র্যাকটিস ওয়ার্কশিট, প্রাথমিক স্তর থেকে দক্ষতার দিকে উত্তরণ। দ্বিতীয় স্পোকেন অংশে থাকছে দৈনন্দিন ব্যবহৃত আরবি কথোপকথন, ক্লাসে ব্যবহৃত আরবি কথোপকথন, প্রশ্ন উত্তরে ব্যবহৃত আরবি কথোপকথন, বহুল ব্যবহৃত আরবি বাগধারা ও তাবির। আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিয়েছি এই কোর্সে আমরা যা যা শিখব।
আচ্ছা, আমরা সরাসরি এখন আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। খত্তেরুকা, আমরা যেই অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তেরুকা শিখতে যাচ্ছি, এই খত্তেরুকা নিয়ে আমাদের প্রথম আলোচনা, একেবারে শুরু আলোচনা খত্তেরুকা। রুকা আরবি হস্তলিপির 6টি মূল ধারার একটি। খত্তেরুকা, অ্যারাবিক ক্যালিগ্রাফি খত্তেরুকা যে লিপিটি বা যে ধারাটি, এটি হচ্ছে উসুলুল খত, অর্থাৎ আরবি খতের বা আরবি ক্যালিগ্রাফির মূল খত হচ্ছে 6টি, মূল 6টি। একটা হচ্ছে খত্তুন নাসখ, আল খত্তুল দেওয়ানি, আল খত্তুল কুফি, আল খত্তুল ফারিসি, এর মধ্যে আছে খত্তুরুকা। আচ্ছা, আরেকটা হচ্ছে খত্তু সুলুস। তাহলে আরবি ভাষার বা আরবি ক্যালিগ্রাফির মূল ধারা কয়টি? 6টি। আরবি ক্যালিগ্রাফির মূল ধারা 6টি। আবার বলছি, খত্তুন নাস, খত্তুর রুকা, আল খত্তুর দেওয়ানি, খত্তুর সুলুস, আল খত্তুর কুফি, আল খত্তু আল ফারিসি। এই 6টি খতের নাম বললাম। এই 6টি খত হচ্ছে আরবি ক্যালিগ্রাফি বা আরবি লেখালেখির ধারার মধ্যে মূল মৌলিক 6টি খত। এছাড়া এর শাখা প্রশাখা অগণিত, মানে অ্যারাবিক ক্যালিগ্রাফির সংখ্যা বা লেখার পরিমাণ অগণিত, অসংখ্য, কিন্তু এর মূল হচ্ছে 6টি। এই মূল 6টির মধ্যে একটি হচ্ছে খত্তুরুকা। তা আমরা এর মধ্য থেকে খত্তুরুকার গুরুত্বটি স্পষ্টভাবে বুঝে ফেলেছি যে খত্তুরুকা এটি কোনো সাইড আউটসাইড লেখা নয় বা ক্যালিগ্রাফি শিল্প নয়, বরং খত্তুরুকা হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফির মূল যে 6টি ধারা, সেই 6টি ধারারই একটি। আচ্ছা, এটি সবচেয়ে সহজ ও দ্রুত লিখনযোগ্য ধারা। খত্রুকা অন্যান্য যে খত আছে, যেমন খত্তু সুলুস আর খত্তু দেওয়ানি, খত্তুন নাস, সেগুলো লিখনের মধ্যে অনেক বেশি সময় লাগে এবং দূরবদ্ধ, অর্থাৎ আয়ত্ত করতে যেমন দূরবদ্ধ, এমনিভাবে তা প্র্যাকটিক্যালি চর্চা করতে এবং শৈল্পিক লাওহা ফান্নিয়া তৈরি করতেও তা দূরবর্তী এবং কষ্টসাধ্য। তবে খত্রুকা তা হচ্ছে একটি সহজ এবং দ্রুত অর্জন করা যায়, শেখা যায় এমন একটি খত, এবং সহজে লিখনযোগ্য, অর্থাৎ আপনি সহজে দ্রুত লিখতে পারবেন এই খতটি। আচ্ছা, এই খত্রুকার উৎপত্তি কোথায়? কেনই বা এই খত্রুকা আবিষ্কৃত হয়েছে? এত আরবি ভাষায় বা আরবি ক্যালিগ্রাফি অসংখ্য, অগণিত, এরপরেও কেন খত্রুকার প্রয়োজন হলো? কেন এই খত্রুকার আবিষ্কার বা বর্তমান পৃথিবী জুড়ে কেন খত্রুকার এই জোয়ার? কারণ হচ্ছে, আমরা যদি বর্তমান পৃথিবীর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে বর্তমান পৃথিবী এর মূল বৈশিষ্ট্য হচ্ছে সহজ এবং দ্রুত। সবকিছু সে সহজে অর্জন করতে চায় এবং দ্রুত। যেমন সহজে এবং দ্রুত কিভাবে? একটি উদাহরণ, যে ডিভাইস আবিষ্কারের মাধ্যমে, অর্থাৎ অনলাইন জগৎ আবিষ্কার করার মাধ্যমে বিংশ শতাব্দী আমরা যারা প্রজন্ম আছি, এই প্রজন্ম আমরা দ্রুত এবং সহজলভ্য একটি জীবন ব্যবস্থা পেয়েছি। সহজলভ্য, যেমন আপনারা বাংলাদেশে আছেন, আমি আছি মিশরে, তারপরে বাংলাদেশে থেকে সহজভাবে
মিশরের ক্লাস দেখতে পাচ্ছেন, অংশগ্রহণ করতে পারছেন, এবং এটা দ্রুত, মাত্র একটি লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন। তাহলে আমরা পেলাম যে আমাদের বর্তমান যুগের মূল বিষয় হচ্ছে কি দ্রুত এবং সহজলভ্য হতে হবে। যেটার মধ্যে সময় ব্যয় হয় বা কঠিন দুরবদ্ধ, তা আমরা আয়ত্ত করতে চাই না। মূলত এই প্রেক্ষাপটে, অর্থাৎ এই ধারাটি, এই বৈশিষ্ট্যটি সামনে রেখেই খতরুকার আবিষ্কার হয়। খতরুকা এর আবিষ্কার হয় মূলত ওসমানী খেলাফতে, অর্থাৎ ওসমানীয়রা এই খতরুকার আবিষ্কার করে। যখন ওসমানীয় খেলাফত বিশ্বব্যাপী ছিল, ইসলামী বিশ্বে ওসমানীয় খেলাফতের জয়কার ছিল, তখন তারা রাষ্ট্রীয় যেই চিঠি পত্র অথবা ঘোষণাপত্র অথবা সাহিত্য যা কিছু চর্চার প্রয়োজন হতো, সহজে এবং দ্রুত আদান প্রদানের জন্য তারা এই খতরুকাটি আবিষ্কার করে। তাহলে আমরা বলতে পারি খতরুকা এটি হচ্ছে একটি আধুনিক ধারা, অর্থাৎ সর্বশেষ যেই অ্যারাবিক ক্যালিগ্রাফিটি আবিষ্কার হয়েছে তা হচ্ছে খতরুকা। খতরুকার আবিষ্কারের সময়কাল খুব বেশি নয়, বরং 1863 খ্রিস্টাব্দ এ পর্যন্ত খতরুকা এর শুরু, অর্থাৎ 1863 খ্রিস্টাব্দে 1800 এই শতাব্দীতে খতরুকার আবিষ্কার হয়। কিন্তু অন্যান্য যে খত আছে, খতুন নাস, আল খতুল দেওয়ানি, আল খতুল কুফি, এর উৎপত্তি এবং ইতিহাস অনেক দীর্ঘ, অনেক পূর্ব থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে কেন ওসমানীয়রা এই খতরুকা আবিষ্কার করেছে? যেন দ্রুত এবং সহজলভ্যভাবে তারা তথ্য আদান প্রদান করতে পারে। আচ্ছা, পূর্বকালে আল আসুল আব্বাসী শাসনামলে একটি খতের নাম শোনা যেত, যে খতটির এখন তেমন অস্তিত্ব নেই। সেই খতটি হচ্ছে খতু আর রেকা। খতু আর রেকা, র কফ আলিফ আইন, রেকা। আচ্ছা, অনেকে বলে থাকে যে বর্তমান খত্তেরুকা এটি সেই প্রাচীন খত্তু আর রেকা থেকে উৎপত্তি হয়েছে। অনেকে ধারণা, অনেক বিশ্লেষকের ধারণা, তবে নির্ভরযোগ্য মত হিসাবে খত্তরুকা এটি হচ্ছে নতুন নব আবিষ্কৃত, অর্থাৎ আধুনিক একটি খত এবং ক্যালিগ্রাফি হস্তশিল্প। এর সাথে পূর্বের খত্তুর রেকা এর সাথে কোনো সম্পর্ক নেই, বরং শুধুমাত্র নাম, রোকা রেকা, এই যে নামের সাথে মিল আছে, কিন্তু মৌলিকভাবে সেই খতের যে বৈশিষ্ট্য পরবর্তী রেকা এর সাথে কোনো মিল নেই। আবার কেউ কেউ বলছে যে এটা রেকা এবং আল কুফি আল লাইয়েন, নরম কুফি, আল কুফি আল লাইয়েন, এটা একটি খতের প্রকার। এই হস্তলিপি থেকে উদ্ভূত হয়েছে, বের হয়েছে। এই কথাটিও বিশুদ্ধ নয়, বরং বিশুদ্ধ মত হচ্ছে খতরুকা এটি ওসমানীয়রা আবিষ্কার করেছে। এটি একটি আধুনিক এবং নব্য আবিষ্কৃত অ্যারাবিক ক্যালিগ্রাফি, যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সহজে এবং দ্রুত লেখনযোগ্য। নাস ও সুলুসের বৈশিষ্ট্য রয়েছে। প্রাচীন যেই খতের ধারা খত্তুন নাস এবং খত্তুন সুলুস, এর বৈশিষ্ট্য এখানে রয়েছে। আচ্ছা, এবার আসেন যে খতরুকার আবিষ্কারক কে, বা খতরুকার নিয়ম নীতি, যে এটা একটি শিল্প আকারে কে রূপ দিয়েছে খতরুকার। তিনি হচ্ছে মুমতাজ বেগ। তিনিও ওসমানী শাসন আমলের একজন লেখক। 1280 খ্রিস্টাব্দে, 1280 হিজরিতে, 1863 খ্রিস্টাব্দে এই হস্তলিপির নিয়ম নির্ধারণ করেন। তার নাম হচ্ছে মুমতাজ বেগ। এটি মূলত সরকারি অফিস ও চিঠিপত্রে
ব্যবহৃত হতো। যখন আবিষ্কৃত হয়েছে তখন এই হস্তলিপিটি সরকারি অফিস ও চিঠিপত্রে ব্যবহৃত হতো। আচ্ছা, আমাদের এই কোর্সটি মূলত একটি ইন্টারেক্টিভ কোর্স, অর্থাৎ আমরা পরস্পর প্রশ্ন উত্তর আদান প্রদান করব। আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি, যেই তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, তার সম্পর্কে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আচ্ছা, আমার সর্বপ্রথম প্রশ্ন, আরবি ক্যালিগ্রাফির মূল ধারা কয়টি? ছয়টি। ছয়টি। জি, সবাই বলেন, আরবি ক্যালিগ্রাফির মূল ধারা কয়টি? ছয়টি। জি, ধন্যবাদ। আরবি ক্যালিগ্রাফির মূল ধারা 6টি। যে কি কি? এখন আমি প্রশ্ন করব, আরবি ক্যালিগ্রাফির মূল ধারা 6টি, তা বর্ণনা করুন, অর্থাৎ কি কি? নাস, রোজ, কফি, খত্তুন নাস, তারপর সুলুস, সুলুস, জি, তারপর দিওয়ানি, দেওয়ানি, জি, তারপর কুফি, খত্তে কুফি, জি, মাশাআল্লাহ, তারপর ফারিসি, খত্তে ফারিসি, তারপর আমরা যে খতে আছি সেই খতে হচ্ছে সর্বশেষ খত্তরুকা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। খত্তরুকা। তাহলে আমরা মৌলিকভাবে জানতে পারলাম যে আরবি ক্যালিগ্রাফি বা হস্তশিল্পের মূল ধারা হচ্ছে 6টি। এই 6টির অন্যতম হচ্ছে খত্তু আর রুকা। খত্তু আর রুকা। আচ্ছা, এবার আমি প্রশ্ন করব, খত্তু রুকা এর আবিষ্কারক কে? রুকায়ের আবিষ্কার হচ্ছে মুমতাজ বেগ। আচ্ছা, মাশাআল্লাহ। খত্তু রুকা কোন শাসনামলে আবিষ্কৃত হয়েছে? মানি খেলামত আমার। আচ্ছা, খত্তু রুকা ওসমানী খেলাফতকালে আবিষ্কৃত হয়েছে। খত্তু রুকাটি হচ্ছে আরবি ক্যালিগ্রাফির মধ্যে সবচেয়ে প্রাচীন একটি ধারা, তাই না? ঠিক আছে। খত্তে রুকা আরবি ক্যালিগ্রাফির মধ্যে সবচেয়ে প্রাচীন ধারা। এটা আধুনিক ধারা। জি, মাশাআল্লাহ, জাগ্রত আছেন, মাশাআল্লাহ। তাহলে খত্তে রুকা হচ্ছে সবচেয়ে আধুনিক, মানে আমরা বর্তমান যুগে সবকিছু আধুনিক চাই, যে কোন জিনিসটা সবচেয়ে আধুনিক, কোন লেখক আধুনিক, কোন বক্তা আধুনিক, আমরা আধুনিক চাই। তাহলে ক্যালিগ্রাফির জগতে, আরবিক ক্যালিগ্রাফির জগতে সবচেয়ে আধুনিক হচ্ছে খত্তু আর রুকা। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এই প্রথম আলোচনা উপর কিছু প্রশ্ন উত্তর করেছি। তারপর আমরা পরবর্তী আলোচনায় যাই। নামকরণের কারণ। আচ্ছা, আমরা মানে দীর্ঘ এক প্ল্যান নিয়েই কিন্তু আমাদের কোর্সটি শুরু করেছি। আমরা বলেছি যে আমাদের এই কোর্সটি হচ্ছে আমাদের পরবর্তী কোর্সের সম্পূরক, অর্থাৎ আমাদের ডিপ্লোমা ইন আরাবিক ক্যালিগ্রাফি খত্তরুকা সম্পূরক হিসাবে আমাদের এই কোর্সটি। তাহলে আমরা এখন একেবারে বেসিক থেকে প্রাথমিক যে ধারণাগুলো আমাদের প্রয়োজন, আমরা একজন ডিপ্লোমা শিক্ষার্থী হিসাবে অথবা আমরা একজন ক্যালিগ্রাফার হিসাবে আমাদের বেসিক যা কিছু জানার প্রয়োজন আমরা প্রাথমিকভাবে কিছু জেনে নিচ্ছি। নামকরণের কারণ। রুকা, খত্তু রুকা। মাইক্রোফোনটা একটু অফ করে দেই, যাদের মাইক্রোফোন অন আছে অফ করে দেই। যখন আমি প্রশ্ন করব তখন মাইক্রোফোনটি
মাইক্রোফোনটি অন করবেন এবং আমাদের কোর্সের শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। সেই প্রশ্ন উত্তর পর্বে আপনারা মাইক্রোফোন অন রেখে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। নামকরণের কারণ, রুকা শব্দটি এসেছে রিকা থেকে। আরবিতে আর রুকা বা আর রিকা এই শব্দটি থেকে, আর রুকা এই শব্দটি এসেছে খত্তু আর রুকা। রিকা এর অর্থ কি? আর রিকাতু, রিকা অর্থ হচ্ছে ছোট কাগজের টুকরা, ছোট কাগজের টুকরা, এটা হচ্ছে রিকা। তাহলে কেন খত্তুরুকাকে খত্তুরুকা নামকরণ করা হয়েছে, এটা একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে যেহেতু সাধারণত ছোট বার্তা লিখতে এই কাগজ ব্যবহার করা হতো, অর্থাৎ আমরা জানি যে পূর্বের যুগে অর্থাৎ আধুনিক তিবা বা প্রিন্ট এই বিষয়টি আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ সবকিছু হাতে করতো এবং ছোট ছোট কাগজের টুকরা ব্যবহার করত, তাই না? তো সেই ছোট কাগজের টুকরাকে কি বলা হয় আরবিতে? রিকা বলা হয়। আর এই শিল্পটি বা এই খড়টি যখন ওসমানীয়রা আবিষ্কার করে তখন তারা ছোট ছোট কাগজে লিখে প্রচার করত, পরস্পর আদান প্রদান করত। তো সেই মুনাসাবাত বা সেই সম্পর্কের কারণে এই খড়টিকে কি বলা হয়? খত্তু আর রুকা। কিছু গবেষকের মতে এটি রিকা হস্তলিপির অনুরূপ হলেও আলাদা ধারা। অর্থাৎ এই বিষয়টি পূর্বে যে আমরা আলোচনা করেছি যে অনেকেই বলে থাকে যে খত্তু রুকা এটি প্রাচীন আব্বাসীয় কালের যেই খত্তু রেখা আছে সেই রেখা থেকে উৎপত্তি হয়েছে। তো কিছু গবেষকদের মতে এই হস্তলিপিটি রেখা রেখা খত্তু আর রেখা এর অনুরূপ হলেও, অর্থাৎ নামে রেখা এবং রুকা নামে যে অর্থ বা মর্ম দুটি একই, তবে গবেষকরা বলেন যে নাম এক হলেও মূল ধারা সম্পূর্ণ ভিন্ন, মূল ধারা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ খত্তু রুকা এর লেখার যে স্টাইল বা সাইজ, এটি থেকে খত্তু আর রেখা সম্পূর্ণ আলাদা একটি শিল্প বা আলাদা একটি ধরন। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে খত্তু রুকা, রুকা শব্দটি এসেছে আরবি আর রেখা থেকে। রেখা এর অর্থ হচ্ছে ছোট কাগজের টুকরা। যেহেতু ওসমানীয়রা এই খড়টি বা এই হস্তলিপিটি তারা ছোট কাগজের টুকরা লিখতো, তাই এর নামকরণ করেছে খত্তু আর রুকা বলে। এই আরেকটি তথ্য দেই, খত্তু রুকা এর মূল নাম মানে প্রাথমিক অবস্থায় এর নাম ছিল আল খত্তু আল উসমানী, আল খত্তু আল উসমানী। যেহেতু ওসমানীয়রা আবিষ্কার করেছে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে এই খড়টি ব্যাপকভাবে সাড়া লাভ করে, তাই তারা এটির নাম দিয়েছিল আল খত্তু আল ওসমানী, খত্তু আল ওসমানী। পরবর্তীতে এটি খত্তু রুকা নামে প্রসিদ্ধি লাভ করে। আচ্ছা, আমরা এই দর্শে জানবো রুকার বৈশিষ্ট্য সমূহ। খত্তু রুকার মৌলিক বৈশিষ্ট্যগুলি কি, যে বৈশিষ্ট্যর কারণে রুকা এই শিল্পটি অন্যান্য যে ধারা আছে তার থেকে আলাদা হয়। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য সহজ ও দ্রুত লিখনযোগ্য। সহজ ও দ্রুত লিখনযোগ্য। সহজ ও চওড়া অক্ষর, ছোট ও চওড়া অক্ষর, অর্থাৎ প্রতিটি যে অক্ষরের সাইজ এটা অনেক বড় নয়, একেবারেই ছোট। অর্থাৎ আরবি হস্তলিপির মূল কাঠামো বা মিকিয়াস যেটা বলা হয় মাকাইসু আল খাত, অর্থাৎ হরফের পরিমাপ এটা করা হয় নোক্তা দ্বারা। আমরা জানি নোক্তা দ্বারা কি করা হয়? পরিমাপ করা হয়। বাঁশের কলমের নোক্তা দ্বারা পরিমাপ করা হয়। তো সেই নিকত হিসাবে, নিকতের পরিমাণ হিসাবে খত্তু রুকা এর অক্ষরগুলো ছোট ছোট, অর্থাৎ অন্যান্য খতের তুলনায়। আচ্ছা, ছোট ও চওড়া অক্ষর। সাধারণত তাশকিল ব্যবহৃত হয় না। খত্তু রুকা সাধারণত কি হয় না? তাশকিল ব্যবহৃত হয় না। তাশকিল বলতে হারকা, যেমন রফা, নসব, জার, জজম,
যে যেরকম ভাবে খত্তুন নাস এবং খত্তু সুলুসের মধ্যে ব্যবহৃত হয়, খত্রুকার মধ্যে তেমন তাশকিল ব্যবহৃত হয় না। অর্থাৎ এটা তাশকিল ছাড়াই সুন্দর, তাশকিল দিলে বা হারকা দিলে এর শৈল্পিক যে সৌন্দর্যের মধ্যে ঘাটতি চলে আসে। খত্রুকার একটি বৈশিষ্ট্য হচ্ছে অলংকার নেই, সরল গঠন। খত্রুকার মধ্যে কি নেই? অনেক জাঁকজমকপূর্ণ, অনেক সাজগোজ, অনেক আয়োজন, এরকম কিছু নয়, বড় সরল গঠন। এই সরল ঘটনের মধ্যেই তার সৌন্দর্য। খত্রুকার মূল সৌন্দর্যই কিসের মধ্যে? সরল গঠনের মধ্যে। যেহেতু এই খড়টি আবিষ্কারই হয়েছে সহজ এবং দ্রুত লেখার জন্য, তাই এই খড়টি হচ্ছে সহজ এবং সরল গঠন। অক্ষরগুলো সোজা ও স্পষ্ট। আচ্ছা, অক্ষরগুলো সোজা ও স্পষ্ট মানে এটাকে পেঁচিয়ে অস্পষ্ট করে লেখা হয় না, বরং এটা পাঠক লেখক সকলের কাছে স্পষ্ট থাকে। অধিকাংশ অক্ষর লাইনের উপরে থাকে। খত্রুকার অধিকাংশ অক্ষর যেই লাইন বা আমরা সতর বলে থাকি সেই সতরের উপরে থাকে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তী ক্লাসের মধ্যে সবকিছুই দেখাবো, মানে আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটি হরফ কোথায় আছে, কোথায় এটা সতর, এটা নোক্তা কতটি, তারপর সতরের নিচে গেলে কেমন হতো, উপরে আছে কেমন আছে, আমরা সবকিছু একেবারে অক্ষরের সাইজ শো করে আপনাদেরকে দেখাবো। আমরা প্রাথমিক প্রথম ক্লাসের মধ্যে জাস্ট ধারণা দেওয়ার জন্য আজকের এই উপস্থাপন। আচ্ছা, অক্ষরগুলো সোজা সোজা ও স্পষ্ট, অধিকাংশ অক্ষর লাইনের উপরেই থাকে, দৈনন্দিন লেখায় ব্যবহৃত। এটি হচ্ছে খত্রুকার মৌলিক এবং বড় একটি বৈশিষ্ট্য, যেটি দৈনন্দিন লেখায় ব্যবহৃত হয়। খত্তুন নাস, খত্তু দেওয়ানি, খত্তে কুফি, ফারিসি, সুলুস সবগুলো অনেক চমৎকার, আকর্ষণীয়, দেখতে আকর্ষণীয় এবং তা লিখতে অনেক সময়ের প্রয়োজন, এটা অনুধাবন করতে সময়ের প্রয়োজন, কিন্তু তা দৈনন্দিন লেখায় আধুনিক যুগে ব্যবহার হয় না। অর্থাৎ ছাত্র যখন পরীক্ষা দিতে যায় তখন খত্রুকাই ব্যবহার করে। একটি প্রবন্ধ লিখবে হাতে, রোজনামচা লিখবে, খত্রুকাই ব্যবহার করে। কারণ কি? কারণ তা সহজ, দ্রুত লিখনযোগ্য। দৈনন্দিন ব্যবহারের জন্য যেই খড়টি তা হচ্ছে খতুয়া রোকা। সরল আকৃতি ও সৌন্দর্য, সরল আকৃতি ও সৌন্দর্য। লেখা বাম দিকে হেলে থাকে, লেখা বাম দিকে হেলে থাকে। অর্থাৎ খতরুকার মধ্যে যে অক্ষরগুলো আছে, বিশেষ করে আলিফাত অর্থাৎ আলিফের মতো সোজা যে ইয়াগুলো আছে, যেমন আলিফ, লাম, কাফ, এই ধরনের যে অক্ষরগুলো আছে এগুলো বাম দিকে হেলে থাকে, যেগুলোকে বলা হয় আল মাইল। মাশাআল্লাহ, আজকে ক্লাসের মধ্যে উপস্থিতির সংখ্যা অনেক বেশি। প্রত্যাশা করি, আশা রাখি যে আপনারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যালি, অর্থাৎ একদিকে যেমন আমরা তাত্ত্বিক আলোচনা করব, অনুরূপভাবে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা আপনাদের কাছে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এটাই শুধু আমাদের আশা। আমরা পরবর্তী ক্লাসে যাচ্ছি।
আমাদের ক্লাস শেষ হয়নি, আমরা পরবর্তী ক্লাসে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কি শিখলাম বা কি জানলাম? ক্ষত্রকার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পরস্পর একটু পর্যালোচনা করব, প্রশ্নোত্তর করব, যেন বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়। আচ্ছা বলেন তো, ক্ষত্রকার সবচেয়ে প্রধান এবং মূল বৈশিষ্ট্য কোনটি? সহজ সহজ ও দ্রুত লিখনযোগ্য। মাশাআল্লাহ, সহজ ও দ্রুত লিখনযোগ্য, এটি হচ্ছে ক্ষত্রকার মৌলিক একটি এবং বড় বৈশিষ্ট্য, সহজ ও দ্রুত লেখনযোগ্য। আরেকটি মৌলিক বৈশিষ্ট্য বলেন দেখি, মৌলিক একটি বৈশিষ্ট্য। ছোট চওড়া অক্ষর ছোট ও চওড়া অক্ষর। জি মাশাআল্লাহ, ছোট ও চওড়া অক্ষর লেখা চওড়া। অক্ষরগুলো কি হবে? ছোট হবে। আচ্ছা, তারপর সাধারণত তাশকিল ব্যবহৃত হয় না। ক্ষত্রকার মধ্যে সাধারণত তাশকিল ব্যবহৃত হয়। ব্যবহৃত ক্ষত্রকা এটি কি দৈনন্দিন লেখায় ব্যবহৃত হয় নাকি এটি শুধুই? দৈনন্দিন লেখায় ব্যবহৃত হয়। আচ্ছা, ক্ষত্রকা এটি দৈনন্দিন লেখায় ব্যবহৃত হয়। আচ্ছা, ক্ষত্রকার মধ্যে অনেক বেশি সৌন্দর্য এবং অলংকার রয়েছে, অর্থাৎ এটিকে অনেক বেশি অলঙ্কৃত করা হয়, তাই না? জি না, অলংকরণ নেই, সরল এবং সরল গঠন। জি, ক্ষত্রকা এটি একেবারেই সরল গঠন, অর্থাৎ সরল গঠনের মধ্যেই আর কি সৌন্দর্য। আচ্ছা, ক্ষত্রকা এটি ডান দিকে হেলে থাকে, বাম দিকে ক্ষত্রকা এটি বাম দিকে হেলে থাকে। জি মাশাআল্লাহ। আচ্ছা, ক্ষত্রকা আর রুকা এই শব্দটির উৎপত্তি কি এবং এর অর্থ কি? রোকা শব্দটা রোকা থেকে আর থেকে এর অর্থ হচ্ছে ছোট কাগজের টুকরা। কাগজের টুকরা। আচ্ছা, রুকা শব্দটি এসেছে আর রেখা থেকে, যার অর্থ ছোট কাগজের টুকরা। তাহলে ক্ষত্রকাকে কেন ক্ষত্রকা নামকরণ করা হয়েছে? কারণ এটি দিয়ে ওসমানীর একটি দিয়ে দ্রুত বার্তা পৌঁছানোর জন্য এটা নাম দেওয়া হয়েছে ক্ষত্রকা। আচ্ছা মাশাআল্লাহ, যেহেতু এই ছোট কাগজের মধ্যে ওসমানীয়রা ক্ষত্রকা লিখে দ্রুত আদান প্রদান করতে তথ্য চাই, তাই এই খড়টিকে ক্ষত্রকা নামকরণ করা হয়েছে। মাশাআল্লাহ, আপনারা অনেক অ্যাক্টিভ আছেন। আমার মনে হয় এই কোর্সের মধ্যে যারাই আছেন মাশাআল্লাহ প্রত্যেকে নিজ নিজ জায়গায় অনেক বড় এবং অনেক বেশি দক্ষতা সম্পন্ন, এবং আপনারা ক্যালিগ্রাফির জগতে অনেক বেশি এগিয়ে আছেন, এটা আমাদের বিশ্বাস। আমরা আশা রাখি আপনারা আমাদের কোর্সে নিয়মিত অংশগ্রহণ করলে আপনাদের তথ্য, জ্ঞান এবং আপনাদের শিল্প আরো বেশি সামনে এগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, রুকার ব্যবহার। ক্ষত্রকা এর ব্যবহার কোথায়? ক্ষত্রকা একটি ব্যবহার হচ্ছে দৈনন্দিন লেখা, দৈনন্দিন অর্থাৎ আপনি বল পেন ব্যবহার করে লিখতে পারেন। দৈনন্দিন লেখা যেমন পরীক্ষার খাতা অথবা প্রবন্ধ, চিঠি, যে কোনো বার্তা দৈনন্দিন লেখায় ব্যবহৃত হয়। বই, পত্রিকা ও ম্যাগাজিনের শিরোনাম। মিশরের মধ্যে প্রকাশিত অনেক পত্রিকা এবং ম্যাগাজিন আছে যার মূল শিরোনাম হচ্ছে ক্ষত্রকা দিয়ে, মূল শিরোনাম ক্ষত্রকা। তাহলে বই, পত্রিকা ও ম্যাগাজিনের মূল শিরোনাম। ব্যবসায়িক বিজ্ঞাপন, অনেক ব্যবসায়িক যে বিজ্ঞাপন সাইনবোর্ড থাকে তার মধ্যেও ক্ষত্রকা এর ব্যবহার হয়।
আর একটা হচ্ছে সাইনবোর্ড ও সনদপত্রে। সনদপত্রের শিরোনাম অথবা সনদপত্রের মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যের মধ্যেও খতরুকা এর ব্যবহার হয়। খতরুকা এর পাশাপাশি বিশেষ করে এগুলো পূর্বের যুগে ব্যবহৃত হতো বেশি, যে পত্রপত্রিকা, ম্যাগাজিন, ব্যবসায়িক বিজ্ঞাপন। বর্তমান যুগে খতরুকা যেহেতু এটি একটি আধুনিক খত এবং খতরুকা তার যৌবনকালে আছে, অর্থাৎ এখন বর্তমান আধুনিক যুগে খতরুকা তার যৌবনে আছে, অর্থাৎ সে প্রতিনিয়ত উন্নতি হচ্ছে এবং অগ্রগামী হচ্ছে। তাই এখন বর্তমান লেখকরা এবং যারা ক্যালিগ্রাফার আছেন, খতরুকার ক্যালিগ্রাফার, তারা এই খতরুকার মাধ্যমে বিভিন্ন কবিতা, বিভিন্ন সাহিত্য রচনা এবং নির্বাচিত প্রবন্ধ এবং নির্বাচিত বাণী তারা খতরুকায় লিখেন এবং তা প্রচার করে থাকেন। যেমন একটি বোর্ডের মধ্যে আপনি সুন্দর করে একটি বাক্য লিখলেন বা একটি কোরআনের আয়াত লিখলেন, অসবির লিহুকমি রব্বিক, সুন্দর করে লিখলেন অসবির লিহুকমি রব্বিক, সুন্দর করে। এটিও এভাবেও ব্যবহৃত হয়, অর্থাৎ ছোট ছোট যেই বাণী আছে, আকওয়াল আছে, এই আকওয়াল তাও খতরুকার মধ্যে ব্যবহৃত হয়। আচ্ছা, খতরুকার ধরন। খতরুকা এর ধরন, আচ্ছা ধরন বলতে খতরুকার প্রকার। খতরুকার কয়টি প্রকার আছে? খতরুকার দুইটি প্রকার রয়েছে। একটিকে বলা হয় রুকা আল ফান্নি আর রুকা আল ফান্নিয়া, আর রুকা আল ফান্নিয়া। দ্বিতীয় হচ্ছে রুকা দারিজ, অর্থাৎ আর রুকা আর দারিজা, আর রুকা আর দারিজা। প্রথম যে প্রকার বা ধরন আর রুকা আল ফান্নিয়া, তা হচ্ছে শৈল্পিক ও নিয়ম মেনে, শৈল্পিক ও নিয়ম মেনে, অর্থাৎ খত্তের রুকাটি লেখার মৌলিক এবং মূল যে নীতি রয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে এই খতটি লেখা, এটা হচ্ছে রুকা আল ফান্নিয়া। আরেকটি হচ্ছে রুকা দারিজ বা রুকা দারিজা, অর্থাৎ চলিত রূপ, যেটা সাধারণ মানুষের লেখা, অর্থাৎ এক ভাষায় বা এক বাক্যে বললে আমরা বল পেনে যে খতটি লিখে থাকি, বল পেন দিয়ে খতরুকা যে খতটি লিখে থাকি, এটি হচ্ছে রুকা দারিজা। আর এর বিপরীতে হচ্ছে রুকা আল ফান্নিয়া। রুকা আল ফান্নিয়া এটা হচ্ছে শৈল্পিক ও নিয়ম মেনে যে খতটি বা যে রুকাটি লেখা হয়, সেটি হচ্ছে রুকা আল ফান্নিয়া। এখন একটি প্রশ্ন, আমাদের যে কোর্সটি বা আমরা খতরুকার যে প্রশিক্ষণ আয়োজন করেছি, এই প্রশিক্ষণটি রুকার কোন ধরনের উপর? এটা ফান্নিয়া। জি মাশাআল্লাহ, আমরা হচ্ছে রুকা আল ফান্নিয়া, অর্থাৎ যেটা শৈল্পিক ভাবে রুকার উপস্থাপন করা। মাইক্রোফোনটা একটু অফ করে দেই প্লিজ, মাইক্রোফোন অফ রাখি প্লিজ। রুকা ফান্নিয়া শৈল্পিক যে রূপটি আছে খতরুকার, সেই শৈল্পিক রূপটি আয়ত্ত করা, প্রশিক্ষণ গ্রহণ করা এবং সেভাবে আমাদের ক্যালিগ্রাফি উপস্থাপন করা, এর উপরে আমাদের কোর্সটি। অর্থাৎ আমাদের এই বেসিক অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা এবং পরবর্তী যেই ডিপ্লোমা ইন অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা, যেটি 3 মাস ব্যাপী আয়োজিত হবে, এই দুটি আমাদের মূল টার্গেট এবং মূল প্রশিক্ষণ হবে শৈল্পিক ও নিয়ম মেনে যে রুকা। আচ্ছা, এই শৈল্পিক ও নিয়ম মেনে রুকা কিভাবে হবে? এর জন্য শৈল্পিক যে সমস্ত মাধ্যম আছে, সে মাধ্যম অবশ্যই প্রয়োজন হবে।
মাধ্যমের মধ্যে প্রথমত কলম প্রয়োজন, যেই কলমের রয়েছে সুমকা, সুমক, আমরা দেখাবো আপনাদেরকে কলম। তারপর কালি প্রয়োজন, তারপর প্রয়োজন হচ্ছে বিশেষ এক ধরনের কাগজ, পেজ। অর্থাৎ নর্মাল যেই সচরাচর বাজারে পাওয়া যায় যেই কাগজ বা সাদা পেজ, সে পেজ কার্যকর নয়, লেখার জন্য কি নয়, কার্যকর নয়, বরং লেখার জন্য কার্যকর হবে শৈল্পিক যেই রুকাটি, এর জন্য এটি কার্যক্রম এবং শৈল্পিক হতে হলে অবশ্যই এর জন্য নির্দিষ্ট কলম, নির্দিষ্ট কালি এবং নির্দিষ্ট পেজ লাগবে। আমি যদি আপনাদেরকে কিছু কলম দেখাই, যেমন আমার কাছে কিছু কলম আছে, এই যে কলমগুলো দেখেন, এখানে আমার কাছে হাতে 3টি কলম আছে, আরো কলম আছে সাথে, সামনে নেই। এই যে এটা একটি কলম, এই যে কলম দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখা যায় কি? জি। আচ্ছা, এই যে দেখেন এখানে কলম, এই কলমের যদি আমরা মূল গঠনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এই কলমগুলো সাধারণ বল পেন থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখেন এই যে কলমটি আছে বল পেন, এই বল পেন দিয়ে লেখা হয় হচ্ছে রুকা দারিচ, চলিত রূপ, সাধারণ মানুষের লেখা রুকা দারিচ। তবে আমরা যখন শৈল্পিক এবং ক্যালিগ্রাফি যে রুকা আছে রুকা শিখতে যাব, তখন এই কলম আমাদের কোনো কাজে আসবে না। এটা দেখে দিতে হবে, আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে, আমাদের প্রয়োজন হবে এই ধরনের কলম, অর্থাৎ যেই কলমের মধ্যে সুমক রয়েছে, এই যে এরকম করা প্রত্যেকটি কলম আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটি কলম কিন্তু বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফির কলম। এর মধ্যে অনেক প্রকার আছে, অনেক ধরনের আছে। যেমন আমার কাছে একটি আছে বাঁশের কলম, আমার হাতে এখন এই মুহূর্তে নেই, বাঁশের কলম সরাসরি নেই। এগুলো হচ্ছে কাঠের, কাঠ। এটা হচ্ছে গিয়ে ধাতু, লোহা। এটা হচ্ছে সরাসরি মাদিন, মাদিন, মাদিন। এটি বিশেষ কলম, বিভিন্ন ধরনের। তাহলে এখানে আরেকটা হচ্ছে যে এর যেই মাথা আছে রস, এটা অনেক প্রশস্ত বড়, এটা আছে একটু ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটা আরেকটু বড়। এই ধরনের কলমের বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে। এটা হচ্ছে আমরা যে প্র্যাকটিস করব, যেই খাতার মধ্যে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের আমরা কোন সাইজ মাকাস, অর্থাৎ আমরা কোন আকারে লিখতে চাই সেই আকারের উপর নির্ভর করবে আমাদের কলম কোন ধরনের হবে। তো আমরা প্রাথমিকভাবে কিছু কলম দেখিয়েছি আমাদের কাছে, অর্থাৎ কলমের আরো অনেক প্রকার আছে, অনেক ধরন আছে, এগুলো আমরা পরবর্তীতে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তো একদিকে যেমন এই কলম প্রয়োজন শৈল্পিক এই রুকা ফান্নিয়া শেখার জন্য, অপরদিকে প্রয়োজন হবে বিশেষ কালি, বিশেষ ধরনের কালি। কালির মধ্যে হ্যাঁ, কালির মধ্যে এই যে কালি দেখেন, কালি, এটি বিভিন্ন ধরনের কালি, ভিতরে কালি আছে, কালির সাথে হালকা একটু পানি মিশিয়ে এগুলো ব্যবহার করতে হয়। এটা হচ্ছে অনেকটা ছাই কালার, আর এটা হচ্ছে সবুজ, তারপর আছে কালো, কালো আছে আসওয়াদ। কালির মধ্যেও বিভিন্ন কালার আছে, আপনারা যা ব্যবহার করেন যার পছন্দ অনুযায়ী। তবে সাধারণত যখন আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ অনুশীলন করব শেখার জন্য, তখন কালো কালি ব্যবহার করাই উত্তম, কালো কালি ব্যবহার করা উত্তম। তাহলে আমরা দেখিয়েছি কলম, কালি, আর হচ্ছে খাতা। খাতা এটা বিশেষ এক ধরনের, অর্থাৎ খাতার পেজটি মোটা হবে, একটু মোটা হতে হবে, এবং এটি বিশেষ ধরনের একটি থাকে, আবরণ থাকে পেজের মধ্যে। আমরা কোন প্রকারের খাতা এটি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব।
কলম, কালি এবং খাতা। যা প্রয়োজন আমরা বিশেষ এর জন্য একটি ধরছি, ক্লাসই করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আমরা এখন পরবর্তী আলোচনায় চলে যাই। তাহলে আমরা পেলাম কি, খতরুকার ধরন বা প্রকার কয়টি? দুইটি। খতরুকার প্রকার বা ধরন দুইটি। প্রথম প্রথম জি আর রুকাত আর রুকাল ফান্নিয়া, জি। দ্বিতীয়ত রুকা দারিজা। আচ্ছা, আর রুকাল ফান্নিয়া এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শৈল্পিক ও নিয়ম মেনে যে রুকাটা। আচ্ছা, আর রুকা দারিজা সাধারণত যেটা আচ্ছা, চলিত রূপ বা সাধারণ আমরা যেই বল পেন দিয়ে যে রুকাটি বল লিখে পেন দিয়ে থাকি যে লেখাগুলো হয় এটা হচ্ছে রুকা দারিজ। আচ্ছা আচ্ছা, আমরা যেই কোর্সটির আয়োজন করেছি এই কোর্সটির মধ্যে আমরা রুকার কোন প্রকারটি শিখবো? মাশাআল্লাহ, আমরা এর মধ্যে শিখবো রুকা আল ফান্নিয়া। যা শিখতে হয়, যা শেখার জন্য বিশেষ কিছু কলম, বিশেষ কিছু কালি এবং বিশেষ খাতার কাগজের প্রয়োজন। তারপর আমরা আসি, এটা হবে আজকে আমাদের সর্বশেষ আলোচনা। কলমটা কেমন হবে একটু যদি জানাতেন। আচ্ছা, আমরা কলম কেমন হবে আজকে কিছু দেখিয়েছি। আমরা বিস্তারিত অর্থাৎ কলমের বিস্তারিত ধারণা নিয়ে আমরা আরেকটি দর্শ করবো ইনশাল্লাহ। কলম, কালি এবং হচ্ছে খাতা, এটা প্রস্তুতকরণ আপনি চাইলে বাড়িতেও আপনি প্রস্তুত করতে পারেন। কলম, কালি বাড়িতেও প্রস্তুত করতে পারবেন। এটি কিভাবে প্রস্তুত করতে হয় তাও আমরা আলোচনা করব, এবং কোন ধরনের প্রকার ধরন নিয়ে আমরা বিস্তারিত একটি ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। বিখ্যাত রুকা লেখকগণ, এটি আজকে আমাদের আজকে সর্বশেষ যে আলোচনা, বিখ্যাত রুকা লেখকগণ। বিখ্যাত রুকা লেখকগণের মধ্যে আছেন মুমতাজ বেগ। মুমতাজ বেগ কে বলতে পারেন? খতরুকার আবিষ্কারক। আচ্ছা, মুমতাজ বেগ তিনি খতরুকা কত সনে আবিষ্কার করেছেন বলতে পারেন কি? খ্রিস্টাব্দ 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। কোন শাসন আমলে? আব্বাসীয় শাসন আমলে? ওসমানী শাসন আমলে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসি মুমতাজ বেগ। দ্বিতীয়ত মোহাম্মদ ইজ্জত আফন্দি। তিনিও হচ্ছেন যারা খতরুকাকে আগিয়ে নিয়ে গেছেন, অর্থাৎ যাদের হাত ধরে খতরুকা তা অনেক দূর এগিয়ে গেছে। এর অন্যতম একজন পুরুষ হচ্ছেন মোহাম্মদ ইজ্জত আফন্দি। তারপর এর মধ্যে আরো আছেন মোহাম্মদ সাবরি হিলালি, হাশিম মোহাম্মদ বাগদাদি, সৈয়দ ইব্রাহিম, আব্দুর রহমান সাদেক আবুস, আরো অনেক লেখক আছেন। এখানে আমরা মাত্র 6 জনের কথা বলেছি। রুকা শিল্প, যারা রুকা শিল্প ব্যবহার করেছেন বা এর মধ্যে যারা বিখ্যাত ছিলেন তাদের সংখ্যা অনেক বড়। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে আরো বেশি পর্যালোচনা করবো, এবং আমাদের আগামী কোর্সগুলোতে, বিশেষ করে আমাদের ডিপ্লোমা কোর্সে এর আরো অনেক বিস্তারিত পরিচয়, তাদের জীবনী সহকারে আরো অনেক বড় বড় তালিকা থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বেসিক কোর্স, তাই আমরা অনেক দীর্ঘ আলোচনায় এখানে যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তর একটি পর্ব করতে যাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? আমরা আপনাদেরকে সরাসরি দুইটা মিলে আমরা বিশেষ ফলমূল কোথায় পাবো? আচ্ছা, আমাদের আজকের মতো আমাদের যে আলোচনা ছিল বা প্রথম ক্লাসে আমাদের যেই বিষয়গুলো ছিল আমরা প্রায় শেষ করে দিয়েছি। আপনাদের কাছে সার্বিকভাবে আজকের এই ক্লাসটি কেমন লেগেছে?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। ভালো হয়েছে, এটা বলতেই হবে। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগলো। আমাদের প্রত্যাশা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী ক্লাসগুলোকে আরো ভালো করার জন্য, আরো তাত্ত্বিক সমৃদ্ধ করার জন্য। আমরা অবশ্যই প্রত্যাশা করব আপনারা আমাদের প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করবেন, এটাই আমাদের জন্য বড় পাওয়া। আচ্ছা, আমাদের আপনাদের বিশেষ কোনো প্রশ্ন আছে কি? আমার একটু কথা আছে। জি আসলে হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাই জি জি শুধু দুইটা মিলিয়ে যে আসলে সময়টা আপনি মানে আমাদের সময়টা এমন সময় হয়েছে আর কি, যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা মনে হয় যে এই সময়ে আসলে যে 9টা থেকে 10টা আর কি রাত্রে অনেক ব্যস্ততা। তারপর আজকে অনেক কষ্ট করে এই কাজটা নিচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনার হিরো জ্বালা কম পারিডা অনেক অনেকের মাইক্রোফোন অন আছে, তাই মানে আওয়াজ ক্লিয়ার আসছে না। প্লিজ সকলের মাইক্রোফোন অফ রাখি। যিনি প্রশ্ন করবেন শুধু তিনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করবেন। আচ্ছা, এক ভাই বলেছিলেন যে এই সময়টি অর্থাৎ আমাদের 9টা থেকে যে 10টা এই যে সময়টি আছে, সময়টির মধ্যে অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ত একটি সময়। এই সময়টি কি আপনারা অন্যান্য যারা আছেন আপনাদের কাছে কি এরকম মনে হচ্ছে, মানে সময়টি পরিবর্তন করলে ভালো হয়, আগে পরে না, সময় ঠিক আছে, সময় ঠিক আছে, সময়টা ঠিক আছে। ঠিক আছে। সময়টা ঠিক আছে। ওস্তাদ আমার মনে হয় পার্সোনালি ভোট নেন, পার্সোনাল 1 বাই 1 ভোট নেন, এটা ভালো হয়। আমার মনে হচ্ছে সময়টা এটাই থাকুক, বাকি যদি ভিডিও রেকর্ড যদি থাকে তাহলে রেকর্ড ছাড়া হলে পরবর্তীতে অন্যরা দেখে নিতে পারবে। ওস্তাদ এই বিষয়ে একটা কথা আছে, জি, বলবো? জি বলেন। যে কথাটা হচ্ছে আপনার ক্লাসগুলো তো যথেষ্ট তাত্ত্বিক, এবং যেহেতু এটা একটা ডিপ্লোমা কোর্স আর কি, জি তো আমার মনে হয় আপনি যেভাবে উপস্থাপন করতেছেন বা যে বিষয় গভীর বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছেন, যদি এগুলার আমাদেরকে পিডিএফ দেন, ভিডিও রেকর্ড থাকলে তো অবশ্যই ভালো, তো অন্তত ন্যূনতম পিডিএফটা দিলে আমাদের এগুলা জানতে বা পরবর্তীতে আমরা যারা যদি কেউ চায় যে এটা কোর্স করাবো, তাহলে আমাদের জন্য মনে হয় অনেক ভালো হবে বিষয়টা। তো এইটা আপনার কাছ থেকে চাচ্ছিলাম আর কি। আচ্ছা 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 জি আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই বিষয়ে আমাদের যে লেকচার শিট আছে, লেকচার শিট আমরা আপনাদেরকে প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, ভিডিও যেই ক্লাস ভিডিও আছে, আসলে ক্লাস ভিডিও ধারণ করা অনেক বেশি কষ্টের কিছু নয়, অনেক বেশি কিছু নয়। তবে ভিডিও থাকার কারণে অনেকে ক্লাসে লাইভ ক্লাসে সরাসরি জয়েন হতে চায় না, অর্থাৎ একটু হলে লাইভ ক্লাসে আসে না, অথচ লাইভ ক্লাসটি মূল, অর্থাৎ মালুমাত আদান প্রদানের জন্য লাইভ ক্লাসটি একটি মূল ভিত্তি। তা আমরা চাই বেশি সংখ্যক লাইভ ক্লাসে জয়েন করুক। প্রয়োজনে আমরা রেকর্ড প্রদান করব, কিন্তু আমাদের লাইভ ক্লাসের যে পরিমাণটা যেন কম না হয়। এটা আমাদের ক্লাস চালিয়ে যাওয়া এবং আরো বেশি উদ্যোগ গ্রহণ করা সবকিছুর জন্যই আমাদের জন্য উৎসাহমূলক যে লাইভ ক্লাসে সরাসরি অংশগ্রহণ করা। বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। রেকর্ড প্রদান করা, লেকচার শিট প্রদান করা, সবকিছুই আমরা প্রস্তুত আছি। তবে আমাদের প্রত্যাশা আমাদের লাইভ ক্লাস আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদের সাথেও আমাদের কোর্সের বিষয়টি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আর সময়ের যে বিষয়টি আছে, রাত 9টা থেকে 10টা, এই সময়টি মূলত মানে আমি ব্যক্তিগতভাবে সময় আগে পরে করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমি 1 ঘন্টা পরেও শুরু করতে পারবো, 1 ঘন্টা আগেও শুরু করতে পারবো। তবে বিষয়টা হচ্ছে আপনাদের উপর, অর্থাৎ আপনাদের অধিকাংশ 10টার পরে হলে সমস্যা, 10 হয়ে যাওয়াই ভালো। 10টার পর আমাদের তো নামাজ একটা ব্যাপার আমি একটু বলি
আমি একটু বলি কথা, সবাই একটু অ্যালার্ট থাকবেন যে আপনারা মাইক্রোফোন অফ করেন। আপনারা কথা বলবেন না কিন্তু মাইক্রোফোন অফ অন রাখবেন, তাহলে তো কথা শোনাও যায় না, বোঝাও যায় না। এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকেন আপনারা। ভাইয়া, আমি বলতে যাচ্ছি যে আমাদের তো নামাজ পড়তে হয়, নামাজ শেষ করে আসতে আসতে যে ক্লাস শুরু হয়ে যায়, ক্লাসের যে প্রথমে যে কথাগুলি থাকে সেগুলো আমরা শুনতে পারি না। এক্ষেত্রে যদি একটু পিছিয়ে দেওয়া হতো তাহলে আমি আমার দিক দিয়ে মনে করি যে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা অনেক আচ্ছা আচ্ছা, আমি গ্রুপের মধ্যে ভালো ইয়া করবো, বলছে, জি, ক্লাসটা সুন্দর একটা কথা 8টার বলছে। দিকে শুরু করলে ভালো হয় না? আচ্ছা কয়েকটা মত এসেছে সামনে, 8টা থেকে 9টা থেকে, আর একটা হচ্ছে 9:30 থেকে, এই সময়টা এসেছে। ইনশাল্লাহ আমরা গ্রুপের মধ্যে একটা ভোট নেব, গ্রুপের মধ্যে দিব। তো অধিকাংশ যেই সময়টা হবে 8টা 9টা কিংবা 9:30, যে সময়টা হবে সেই সময় থেকে আমরা শুরু করার আগামী ক্লাসের ঘোষণা দিব। এবং আমাদের আগামী লাইভ ক্লাস হবে আগামী মঙ্গলবার, আজকে শনিবার, রবি সোম মঙ্গলবার রাত 8টা 9টা 9:30, এটা ভোটের উপর নির্ভর করবে এবং আপনাদের সুবিধার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? সেটা হচ্ছে যে আমাদের তো এখানে দুইটা পেপার, অ্যারাবিক স্পোকেন প্লাস খতের ওপেন। জি, তো সেক্ষেত্রে দুইটা মিলিয়ে 10 ক্লাস পাবো নাকি 10টা 20টা ক্লাস পাবো? ঠিক না, আপনার ভয়েসটি স্পষ্ট শুনতে পাইনি ভাই। মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা কোর্স, মূলত অ্যারাবিক স্পোকেন প্লাস হচ্ছে খতের ওপেন। জি, তো আমরা কি দুইটাতে 10টা ক্লাস পাবো মোট, নাকি 10টা 20টা ক্লাস পাবো? না, একটু জানান। আমাদের ক্লাস হবে মোট 10টা। এই 10টা ক্লাসের মধ্যে আমরা একদিকে খতরুকা নিয়ে আলোচনা করব, অন্যদিকে আমরা বেসিক অ্যারাবিক স্পোকেন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই 10টা ক্লাসের মধ্যে। আজকের ক্লাসটি আমরা শুধুই খতরুকা নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসগুলোতে আমাদের দুইটি অংশে আমরা ভাগ করব, অর্থাৎ একটি অংশে খতরুকা নিয়ে আলোচনা করব, আরেকটি অংশ হচ্ছে বেসিক অ্যারাবিক স্পোকেন নিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? বলছেন না, কারো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা, আমরা আগামী ক্লাস কিভাবে করবো? জি, আগামী ক্লাস আমরা কিভাবে পাবো? আগামী ক্লাস আমাদের আগামী মঙ্গলবার রাত 8টা 9টা 9:30, এটা আপনাদের ভোটের উপর নির্ভর করবে। আমরা ক্লাস লিংক যথাসময়ে, মানে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে গ্রুপের মধ্যে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কোন প্রশ্ন, কোনো কিছু জানার আছে? আপনার ক্লাসগুলো রেকর্ড করলে ভালো হবে। আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করব। ভাই একটি কথা, ক্লাস কি আমাদের যে সবগুলো ক্লাস কি আপনি নেবেন নাকি আমাদের অন্য কোনো টিচারও থাকতে পারে বা অন্য কিছু? সবগুলো কি আপনি নেবেন? জি, প্রথম এই 10 দিন অর্থাৎ বেসিক ফ্রি যে কোর্সটি আছে 10টি ক্লাস, এই 10টি ক্লাস আমি নিব। পরবর্তীতে আমাদের আগামী 3 আগস্ট যে ডিপ্লোমা কোর্সটি শুরু হবে খতরুকার উপর পার্সোনালি কোর্স এবং অ্যাডভান্স লেভেলের কোর্স, সেই কোর্সটি নেবেন হচ্ছে আজহারের ক্যালিগ্রাফি প্রশিক্ষক ডক্টর ইসমাইল আব্দু। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, জি, ঠিক আছে। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো আলোচনা, পরামর্শ, দিক নির্দেশনা, এটা আমাদের কাম্য। এবং যে কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন যদি আপনাদের হয়, আমাদের গ্রুপ আপনাদের জন্য উন্মুক্ত আছে, প্রশ্ন করবেন,
এবং যে কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই তথ্য জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গ্রুপের মধ্যে যে কোনো আপনারা যদি তথ্য আপলোড দেন তাও দিতে পারবেন, এবং যে কোনো তথ্য জানার জন্য প্রশ্ন করতে পারেন গ্রুপের মধ্যে। আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ক্লাসগুলো রেকর্ড করলে ভালো হবে। আচ্ছা, অধিকাংশের একটা আছে, চাহিদা আছে ক্লাসগুলো বলছি রেকর্ড তো করা। একবার কথা বললেই তো হয়। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা একবার তো বলছি। ক্লাসগুলো রেকর্ড প্রদান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাসগুলো রেকর্ড করব এবং ক্লাস রেকর্ড প্রদান করব। তবে অবশ্যই আমাদের আশা আপনারা সকলে লাইভ ক্লাস জয়েন করবেন। লাইভ ক্লাসের পর ক্লাস রেকর্ডটি পরবর্তীতে শোনার জন্য আমরা ব্যবহার করব, অর্থাৎ জি ইনশাআল্লাহ। ক্লাস রেকর্ড গুলো যেন আমাদের লাইভ ক্লাসের বিকল্প না হয়ে যায়, বরং সেটা আমরা পরবর্তীতে অর্জন করার জন্য বা মুরাজা করার জন্য ব্যবহার আমাদের করব। রেকর্ড করেন না, পিডিএফ দেন, পিডিএফ দেন, তাহলে রেকর্ড করেন না। ক্লাসে যদি আপনি না থাকার পসিবিলিটি থাকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখব রেকর্ড, তারপর পিডিএফ সবকিছুই পর্যাপ্ত করার ব্যবস্থা করব, তবে আমাদের প্রত্যাশাটি রাখবেন। তো আজকে আমরা এই পর্যন্তই। সকলকে আগামী ক্লাসে দেখব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া জাযাকুমুল্লাহু বারাকাতুহু। খাইরান আহসানাল জাযা। বারাকাল্লাহু লাক। ওয়াজাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফীকুম। শুকরান লাকুম জাযীলান। আমিন। আমরা কলমগুলো কোথায় থেকে সংগ্রহ করতে পারবো? কলমগুলো আসলে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। কলমগুলো, কলম, খাতা, কালি। তবে বাংলাদেশে বর্তমান কোথায় আছে, মানে ঢাকা বা অন্যান্য জেলায় কোন জায়গায় সরাসরি পাওয়া যায়, এটা এই তথ্যটি আমার কাছে নেই, তথ্যটি আমার কাছে জানা নেই। তবে আমাদের মিশরে আমরা যেখানে আছি এখানে অনেক লাইব্রেরি আছে, এখানে প্রায় পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। তবে আপনাদের বাংলাদেশের বিষয়টি, বাংলাদেশে কিভাবে কলমগুলো কোথায় পাওয়া যাবে তা ক্লিয়ারলি জানা নেই। বাংলাদেশের নিউ মার্কেটে পাওয়া যাবে। নিউ মার্কেটে সমস্ত আলাদা ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, নিউ মার্কেটে না? জি জি, নিউ মার্কেটে। হ্যাঁ, হতে পারে। নিউ মার্কেটে অনেক কিছুই পাওয়া যায়, অনেক জিনিসপত্র। সম্ভব, মানে সম্ভব না এটা প্রায় শিওর, নিউ মার্কেট পাওয়া যেতে পারে। খুঁজতে হবে বা নির্দিষ্ট একটা লোকেশন নিতে হবে। আপনাদের যদি নির্দিষ্ট কোনো লোকেশন থাকে, মানে তথ্য যে এই দোকান বা এই সেক্টর এই জায়গাটায় পাওয়া যায়, তাহলে সেই তথ্যটি আমাদের সাথে শেয়ার করবেন। তবে আমাদের একটি ইয়ে আছে বিধিনিষেধ গ্রুপের মধ্যে, তা হচ্ছে সরাসরি কোনো লিংক শেয়ার করা, এটা মানে আমাদের গ্রুপের বিধানের সাথে যায় না। তাই সরাসরি আমরা কেউ লিংক শেয়ার করব না, তবে শুধু তথ্যটি যে এই জায়গায় এত সেক্টর পাওয়া যেতে পারে। ঠিক আছে? মার্কেটের কাছে যারা আছে তারা যদি সরাসরি দোকানের নাম বলে তাহলে আমাদের জন্য উপকার হবে, সুন্দর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও হয়। যারা সরাসরি নিউ মার্কেট কাছে আছেন, আপনারা একটু খোঁজ নিয়ে সকলকে তথ্যটি দিয়ে দিলে সকলে উপকৃত হবে এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ, আশা করি। ঠিক আছে, আমরা লিংক অফ করে দিচ্ছি, ক্লাস অফ করে দিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু। হযরত